সমস্যা না থাকলে তো আমরা তাহলে আজকের লেকচারটা শুরু করতে পারি, তাই না? জি স্যার। জি গত স্যার। গত লেকচারে আমরা দেখছিলাম যে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন, চারটা ইকুয়েশন দেখছিলাম, তাই না? মনে পড়ে? জি স্যার। চারটা ফিল্ড ইকুয়েশন। চারটা ফিল্ড ইকুয়েশনের ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? ডাইভারজেন্স Divergence G equal to rho, sir. আমরা একজন কথা বলি, একজন কথা বলি। আচ্ছা, মাইন্ড কথা বলি। ডাইভারজেন্স ডি ইকুয়াল রো, ডি ইকুয়াল টু রো ছিল, তাই না? একজন কথা বলি, একজন কথা বললে সাউন্ডটা ভালো শোনা যাবে। ডি ইকুয়াল টু রো ছিল। আমরা বলছিলাম এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ছিল, তাই না? ডিটা কি ইলেকট্রিক ফিল্ড ছিল না? ডিটা এখানে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। Displacement, sir. ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। সবাই কথা না বলি, সবাই কথা বললে যে নয়েজ আসতেছে বেশি করে। ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট যেটা বলি না কেন। আর রোটা এখানে ছিল চার্জ, তাই না? চার্জ ডেনসিটি ছিল। কখনো রো ব্যবহার করব, কখনো কিউ ব্যবহার করব, এগুলো তো চার্জের সাথে রিলেশন, রো বা কিউ, তাই না? 2 নম্বর আরেকটা ইকুয়েশন ছিল ডাইভারজেন্স ফিল্ডের, আরেকটা ইকুয়েশন ছিল ডাইভারজেন্স বি ইকুয়াল 0। 3 নম্বরে আরেকটা ইকুয়েশন ছিল কার্ল কার্ল ই, কার্ল ই ইকুয়াল মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি। ডেল্টা বা ডিবি বাই ডিটি যেটাই বলি না কেন। আরেকটা ছিল কার্ল এইচ। আমরা বলছিলাম যে জে প্লাস, এখানে যে হচ্ছে কি কন্ডাক্টিং কারেন্ট, আর এখানে ছিল একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাই না? কন্ডাক্টিং কারেন্ট ছিল আর একটা ছিল ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিটি বাই ডি। এটা ডিটি, তাই না? ডিটি। এই চারটায় ফিল্ড ইকুয়েশন আমরা পাইছি ম্যাক্সওয়েলের চারটা ফিল্ড ইকুয়েশন। এই চারটা ফিল্ড ইকুয়েশনের সাহায্যে আমরা যে কোনো প্রবলেম গুলো সলভ করতে পারবো। তো আমরা এগুলো ড্রাইভ করা এখন শিখবো। ফার্স্ট ইকুয়েশনটা ছিল ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো, সেকেন্ড ইকুয়েশন ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, যেখানে আমরা বলছিলাম যে ডি হচ্ছে ই এর সাথে রিলেশন আছে, আর বি এর রিলেশন কার সাথে? এইচ এর সাথে। বুঝছিলাম না? ডি এর রিলেশন ই এর সাথে, আর বি এর রিলেশন ছিল এইচ এর সাথে, এটা আমরা বলছিলাম। ডি এবং ই হচ্ছে পারমিটিভিটির সাথে রিলেশন, মানে ফ্রি স্পেস বলো বা অন্য ম্যাটেরিয়াল, রো ম্যাটেরিয়াল গুলোরে বলো, ম্যাটেরিয়ালের বলো কিনা, যে এপসিলেন্টের সাথে রিলেশন ছিল এদের, তাই না? এপসিলেন্ট ছিল। আর বি এবং এইচ এর রিলেশনটা হবে কার সাথে? মিউ এর সাথে, পারমিএবিলিটির সাথে। এটা যদি ফ্রি স্পেস ধরে নেই তাহলে মিউ নট, আর এপসিলেন্টটা যদি ফ্রি স্পেসের ক্ষেত্রে তাহলে হচ্ছে এপসিলন নট। এপসিলন নটের ভ্যালু আমরা জানি কি 8.85 ইন্টু 10⁻³ আর মিউ এরটা কি ছিল মনে আছে কি? 4 পাই ইন্টু 10⁻⁷ এরকম কিছু একটা ছিল, তাই না? আচ্ছা, এই ভ্যালুগুলো এক্সাক্ট ভ্যালুগুলো এই মুহূর্তে মনে নেই, এটা একটু দেখে নিবা। আমরা বলছিলাম যে চারটা ইকুয়েশনের মধ্যে প্রথম যে ইকুয়েশনটা, এটা কোন ল থেকে আমরা ড্রাইভ করতে পারবো? গাউস ল থেকে। গাউস ল। গাউস ল। আর 2 নম্বর যে ইকুয়েশনটা ডাইভারজেন্স বি ইকুয়াল টু 0, এটা আমরা ড্রাইভ করতে পারবো বায়োট সাভার্ট ল। এগুলা আমি গত ক্লাসে বলছিলাম এই চারটা ল এর কথা, দেখছো কিনা জানি না, না জানলে আজকে আরেকটু দেখবো, ক্লিয়ার হয়ে যাবে অনেকের। কার্ল ই, এটা আমাদের থার্ড ল, এম্পিয়ার্স ফ্যারাডে ল থেকে আমরা ড্রাইভ করতে পারবো। আর হচ্ছে 4 নম্বর একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কার্ল এইচ, এটা হচ্ছে এম্পিয়ার ল থেকে আমরা ড্রাইভ করব। অনেক সময় কোশ্চেনটা আসে যে স্টেট দ্য 4 বেসিক ইকুয়েশন ফ্রম হুইচ ম্যাক্সওয়েল ফিল্ড ইকুয়েশন ক্যান বি ড্রাইভ, যে কোন চারটা বেসিক ইকুয়েশন থেকে আমরা ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন গুলো ক্যালকুলেশন করতে পারি। অনেক সময় কোশ্চেনের অ্যান্সার কি করে, অনেকে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশনে লিখে দেয়, আসলে তো ওটা চাওয়া হয়নি। বলা হয়েছে যে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন গুলো আমরা ড্রাইভ করার জন্য যে বেসিক ইকুয়েশন গুলো ব্যবহার করি, সেই ইকুয়েশন গুলো লিখতে বলা হয়। অনেক সময় স্টেটমেন্ট না লিখে শুধুমাত্র ইকুয়েশন গুলো যদি লিখে দিই তারপরেও অ্যান্সারটা হয়ে যায়, কিন্তু এটা অনেকেই আমরা ভুল করি, এটা করা যাবে না। ঠিক আছে, কোশ্চেন যেটা চাওয়া হবে এক্সাক্ট ওই অ্যান্সারটাই আমরা দেব।
বুঝে গেছে তো? এখন দেখি গাউস লটা কি, বায়োট সাভার্ট ল, ফ্যারাডে ল, এম্পিয়ার্স ল। গাউস ল আমরা এটা জানি না যে হ্যাঁ গাউস লটা আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটাকে ড্রাইভ করতে পারতেছি। আর ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন ছিল ডাইভারজেন্স ডি ইকুয়াল টু রো, তাই না? ইলেকট্রিক ফিল্ড আর বা ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, আর এখানে ছিল রোটা হচ্ছে এখানে কি চার্জ, চার্জ ডেনসিটি। তো গাউস ল এর স্টেটমেন্ট এখানে কি দেওয়া আছে দেখো তো, গাউস ল এর স্টেটমেন্টটা দেওয়া আছে। গাউস ল এর স্টেটমেন্টটা হচ্ছে দি এপসিলন টাইম, এপসিলন টাইম সংকট। এপসিলনটা এখানে কি, এপসিলন নটটা ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি না, পারমিটিভিটি এটা। আর ওইটা মিউ নটটা হচ্ছে পারমিয়াবিলিটি। এটা কিন্তু দুটো সরি আলাদা। স্যার। এটা পারমিটিভিটি আর ওটা হচ্ছে পারমিএবিলিটি, ঠিক আছে? গাউস লটার স্টেটমেন্ট হচ্ছে যে এত টাইম, কত টাইম মানে কত গুণ, মিউ নট মানে এপসিলন নট গুণ কত, মানে এত টাইম বা এত গুণ বলতে পারি আমরা। যে এ যদি 5টা হয় ওর হচ্ছে 4 গুণ হলে গেলে 4 5 20, এরকম না? আমরা যদি একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ক্যালকুলেট করি তাহলে কি একজনের কাছে চারটা সে আমি যদি বইয়ের কথাই চিন্তা করি, 4টা বই থাকলে তার 5 গুণ বই যদি অন্য কারো কাছে থাকে তাহলে কটা হবে? 5 গুণ। আমরা বলি যে কি 5 গুণ, তাই না? এভাবে বলি কিনা, বলি কিনা? জি স্যার। আচ্ছা, এটা যদি বলি তাহলে গাউস লটা বলছে যে কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে যতগুলো চার্জ থাকে, কোনো একটা ক্লোজ সারফেসে যতগুলো চার্জ থাকবে তার সমান হবে কি, যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে সেটার এপসিলন টাইম, ক্লোজ ইন্টিগ্রেশনের এপসিলন টাইম সংখ্যক সমান হবে। মানে কতগুলো চার্জ থাকবে, নেট চার্জটা, যে আমাদের ইলেকট্রিক ফিল্ড যে ইন্টেন্সিটিটা থাকবে তার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনের এপসিলন টাইম সংখ্যক চার্জ থাকবে। মানে মিনিংটা বুঝতে পারছো গাউস ল এর? আমাদের যদি একটা ক্লোজ সারফেস, আমি ধরে নিলাম এটা একটা আমার ক্লোজ সারফেস, এই সারফেসের চার্জ কতগুলো থাকবে, আমাদের এখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা থাকবে সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, যেহেতু এটা একটা সারফেস তার মানে এর ইন্টিগ্রেশনটা সারফেস ইন্টিগ্রেশন হবে, সেটা ক্লোজ হবে না লুপ হবে সেটা আমরা ডিপেন্ড করব ইন্টিগ্রেশনের উপর। এখানে যদি গোল চিহ্ন দেওয়া থাকে তাহলে কি হবে, ক্লোজ, তাই না? আর গোল চিহ্নটা না থাকলে সেটা হচ্ছে কি ওপেন। তো এই ক্লোজ ইন্টিগ্রেশনের সমান হবে কত টাইম, এপসিলন টাইম। এখানে দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে তার স্টেটমেন্ট। তার মানে এটা অলরেডি প্রুফ বলতে স্বতঃসিদ্ধ প্রুফ। এটা তো বিজ্ঞানীরা এটা প্রুফ করছে কিনা, এটা অলরেডি প্রুফ হয়ে গেছে। এই ইকুয়েশনটা তো বুঝে গেছে, বা গাউস ল এর ইকুয়েশনটা বুঝে গেছে? গাউস ল এর ইকুয়েশনটা বুঝে গেছে? আমরা কিন্তু এটাকে রিকল জি করব স্যার। এখন কিন্তু এটা ডিটেইলস পড়বো না, এটা আমরা এখন রিকল করব ফার্স্ট ইকুয়েশনে। গাউস লটার যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা আমি রিকল করব। আমি যখন ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশন ক্যালকুলেশন করব তখন এখান থেকে সরাসরি রিকল করব যে অ্যাকর্ডিং টু গাউস ল উই নো এটা। তাহলে গাউস ল কি বলছে, যে কোনো একটা যদি ক্লোজ সারফেস থাকে, সে আমার এই ফিগারটার মতো, তাহলে ক্লোজ সারফেসে কতগুলো চার্জ আছে সেটা কার সমান হবে, তার যে ওখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে সেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্লোজ সারফেস ইন্টিগ্রালের এপসিলন টাইম সংখ্যক চার্জ থাকবে। গাউস ল এটা বলছে। গাউস ল কথাটা বুঝে গেছে তো? কারণ কি আমাদের কিন্তু ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা চার্জের সাথে রিলেশন, এই যে এখানে দেখো চার্জের সাথে রিলেশন আছে কিনা। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা এখানে চার্জের সাথে রিলেশন না, এটা তো টোটাল চার্জ। রোটা এখানে কি টোটাল চার্জ না? রোটা এখানে টোটাল চার্জ কিনা? জি স্যার। আবার গাউস ল বলছে যে একটা সারফেসে কতগুলো চার্জ আছে সেটাকে আমি কি হিসেবে ডিফাইন করতে পারবো, এইটা আকারে ডিফাইন করতে পারবো। তার মানে এইটা ইকুয়াল টু আমি এটাই তো লিখতে পারি গাউস ল অনুসারে যদি সারফেসের ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করি। আবার বলছে এখানে ই, আবার ইটা কার সাথে রিলেশন, ডি এর সাথে রিলেশন আছে। রিটা এখানে আমার কি ডি এর সাথে রিলেশন আছে কিনা, ইটা রিলেশন ডি এর সাথে আছে। আবার এখানে ইও আছে, আবার এপসিলন নটও আছে, পারমিটিভিটিও আছে। তার মানে কি তিনটায় রিলেশন এখানে আছে। তার মানে সহজে আমি গাউস ল থেকে তোমার হচ্ছে ম্যাক্সওয়েলের ফিল্ড ইকুয়েশনটা ক্যালকুলেশন করতে পারবো, কোনো ব্যাপারই না।
আমার জন্য সহজ না গাউস ল দিয়ে, না আমি এম্পিয়ার্স ল, ফ্যারাডে ল, বায়োট সাভার্ট ল দিয়ে ক্যালকুলেশন করতে পারবো? কারণ বায়োট সাভার্ট লতে তোমার বি আছে, বি দ্বারা কি 1 নম্বর ইকুয়েশন ক্যালকুলেশন করতে পারবো আমি? না স্যার। পারবো না। আবার তোমার হচ্ছে ফ্যারাডে লতে কি আছে তোমার? ই আছে। কি আছে? এম্পিয়ার্স লতে তোমার কি আছে? এখানে H। এইচ আছে, আছে কিনা? তার মানে আমাদের সহজেই কিন্তু গাউস ল থেকেই 1 নম্বরটা ড্রাইভ করা যাচ্ছে, কারণ এখানে তোমার ই এবং এপসিলন আছে, আবার এই দুইটার রিলেশন আছে, এই দুইটার সমান সমান আমরা ডি লিখতে পারি, তাহলে এখান থেকে আমি সহজে ক্যালকুলেশন করতে পারবো। তো আমি যখন 1 নম্বর ইকুয়েশনটা ড্রাইভ করবো তখন অবশ্যই এখান থেকে রিকল করব। কোনটাকে রিকল করব? সরাসরি এই ইকুয়েশনটাকে রিকল করব। আমি কিন্তু সরাসরি এই ইকুয়েশনটাতে রিকল করব, বুঝা গেছে? এটাকে রিকল করব, তখন বলতে পারবো না যে স্যার এটা কোথা থেকে আসলো। এখন বুঝতে পারছো সবাই যে আমার একটা ক্লোজ সারফেসে কতগুলো চার্জ হবে, সেটা কার সমান হবে? সেখানকার যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আছে এই ফিল্ডটার মধ্যে, মানে সারফেসটার মধ্যে তার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনের এপসিলন টাইম সংখ্যক চার্জ থাকবে ওখানে, বুঝছো? এবার আসি আমরা হচ্ছে এটা দ্বারা ওইটাই বুঝাইছে, আর এখানে অত কিছু বোঝানোর দরকার নেই, মানে ওখানে জাস্ট একটু ভেঙে ভেঙেই বলা হয়েছে। তা আমি তো কথাগুলো ভেঙেই বললাম, এটা আর বোঝানোর দরকার আছে কি? আমার মনে হয় আর বোঝানোর দরকার নেই, ওই কথাটা এখানে বলা হয়েছে যে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ওই কথাগুলো এখানে বলা হয়েছে, এখানে আর ওই রকম বলার দরকার নেই। ভলিউম টার্মটা এখানে নিয়ে আসছে, বলছে যে যদি এটা ভলিউমই হয়, মানে তোমার হচ্ছে কিউব কিউব হয়, ওটা তো সারফেস দিলাম, কিউব হলে তখন আমাদের ওই যে ডাইভারজেন্স থিওরামটা রিকল করি না, তখন এটা কাজে লাগবে, ওটা আমরা পরে দেখবো কিভাবে আসতেছে। বায়োট সাভার্ট ল আমরা বায়োট সাভার্ট ল দ্বারা কি কোন ইকুয়েশনটা ক্যালকুলেশন করতে পারবো? ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন, এটাকে ড্রাইভ করতে পারবো। কিন্তু তার আগে আমাদের বায়োট সাভার্ট ল তো জানা দরকার, তাই না? বায়োট সাভার্ট লটা জানা দরকার কিনা? বায়োট সাভার্ট ল আমরা এরকম একটা ফিগার দেখছিলাম ইন্টারমিডিয়েটে, দেখছিলাম মনে আছে? যে একটা লাইনের মধ্যে দিয়ে যদি লাইনের একটা ক্ষুদ্রতম অংশ আমি এখানে দেখা দিচ্ছি ডেল এল, লাল কালি দিয়ে দেখা দিছি, রেড কালার, বুঝা যাচ্ছে? রেড কালার দিয়ে বুঝে দিচ্ছি, বুঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, রেড কালার দিয়ে বুঝে দিচ্ছি, এখানে বোঝাচ্ছি যে এই ক্ষুদ্রতম একটা যে অংশ, এর মধ্যে দিয়ে যদি কোন কারেন্ট যায়? আই কারেন্ট যায়। কোন কারেন্ট? আই কারেন্ট ফলো করে, তাহলে আমাদের একটা আমরা আপেক্ষিকতা মনে আছে আমাদের, যে একটা বস্তু সাপেক্ষে আর একটা বস্তু নিতে হয়। জি স্যার। বস্তুর রেসপেক্টে কাঠামোগত প্রসঙ্গ কাঠামো, মানে ভেক্টরের 1 নম্বর চ্যাপ্টারে আছে তোমার ফিজিক্সের, দেখবা জি স্যার। প্রসঙ্গ কাঠামো। আচ্ছা স্যার। আবার ইউনিট ভেক্টরটাও কি তোমাদের মনে আছে? ইউনিট ভেক্টর দ্বারা কি করা হয়? অবস্থান নির্ণয় করা হয়, মনে আছে? জি স্যার। জি স্যার। তার মানে এখানে ভেক্টর আসে, ইউনিট ভেক্টরের ভ্যালু আমরা 1, যেমন আমরা মাল্টিপ্লিকেশনের সময় কি করি? কোনো ভ্যালু না থাকলে আমরা কি ধরে নেই? ধরে নেই যে ওখানে একটা 1 আছে, ধরে নেই কিনা? কোনো কিছু না থাকলেও কি ধরে নেই? একটা 1 আছে কিনা, এইভাবে ধরে নেই না? জি স্যার, 1 ধরে নি। 1 ধরে নেই। ইউনিট ভেক্টরের ক্ষেত্রেও সেম, যে ইউনিট ভেক্টর দ্বারা এখানে মাল্টিপ্লাই করলে কোনো ইফেক্ট পড়বে না। কোন একটা ভেক্টরকে যদি ইউনিট ভেক্টর দ্বারা মাল্টিপ্লাই করো, কোনো সমস্যা হবে? না স্যার। না স্যার। কোনো সমস্যা হবে না। জাস্ট আমাদের সাধারণত ভেক্টর রাশি ব্যবহার করা হয় দিক নির্ণয়ের জন্য, ব্যবহার করা হয় কিনা? হ্যাঁ জি আর স্যার। স্কেলার কোয়ান্টিটি গুলো, স্কেলার ভেক্টর কি করা হয়? দিক ও মান। দিক ও মান না, ভেক্টর শুধু মান। ভেক্টর গুলো শুধু তোমার স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, মানে মান থাকবে, শুধু মান স্যার। জি স্যার। ভেক্টর গুলো দিক থাকবে, মানে দিক বলে দেওয়া হবে যে এ পূর্ব দিকে বা পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এইভাবে বলে দেওয়া হয়, ঠিক জি আছে? স্যার। জি স্যার। তো এখানে আমাদের যদি একটা কনসিডার করি যে ডেল এল একটা ক্ষুদ্রতম অংশ, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট আমাদের প্রবাহ করে, থ্রো করে, তাহলে একটা বস্তু যদি আমার বা পয়েন্ট যদি আমার কি হয়, যেহেতু 3 ডাইমেনশন, এখানে তো 3 ডাইমেনশন ওইভাবে বুঝাইতে পারবো কি? এখানে তো আর এটা তো 2 ডাইমেনশন ফিগার, 2 ডাইমেনশনে কি 3 ডাইমেনশন বোঝানো পসিবল হবে? পসিবল তো হবে না। এই জন্য আমরা যে কনসিডার করি, যেহেতু এক্স ওয়াই জেড দেওয়া হয়েছে, তার মানে কি অবশ্যই এটা প্রসঙ্গ কাঠামো 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন তো না। না স্যার। আচ্ছা, এটা আচ্ছা। বোঝানোর জন্য তোমাদের যদি বাসায় থাকো, যে রুমে আছো ওই রুমের ধরে নাও দুইটা ওয়াল, দুই পাশে দুইটা ওয়াল, একটা কোণা যদি মানে কোণা যদি কনসিডার করো, তাহলে দুই দিকে দুইটা ওয়াল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা?
তোমরা যে জি রুমে স্যার আছো এখন বর্তমান যে রুমে থেকে ক্লাস করতেছো দুই রুমের একটা কর্নার দুইটা ওয়াল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা আছে স্যার। জি স্যার আছে ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে ফ্লোরটাও দেখো দুইটা ওয়ালের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা আছে আছে স্যার। আছে স্যার। এবার এবার তোমার হাতে কোনো কিছু একটা ধরে রাখো মনে করো একটা বস্তু ধরে আছো বা একটা কলম ধরে আছো সেই কলমটাই কোণা থেকে দেখো তো 3 ডাইমেনশন অ্যাঙ্গেলে আছে কিনা বুঝা যাচ্ছে মানে স্যার জিনিসটা ভাষায় রাখবো স্যার হাতে হ্যাঁ ভাষায় কোণা থেকে কনসিডার করো সে 3 ডাইমেনশনে আছে কিনা তিনটা জি থেকে স্যার আছে স্যার সেম দূরত্বে আছে কিনা জি স্যার আছে সেম দূরত্বে আছে বুঝা যাচ্ছে এবার আমি কিন্তু যে ফিগারটা এঁকে দেখাচ্ছি সেই ফিগারটা কিন্তু ওই রকম কিছুটা কিন্তু আমার যেহেতু এখানে ফিগার একটা মানে এঁকে দেখাচ্ছি ওইভাবে কিন্তু 3 ডাইমেনশন বুঝাইতে পারতেছি না বাট কিন্তু আমি লিখে দিছি XYZ আমি কিন্তু লিখে দিছি কি XYZ তার মানে এর সাপেক্ষে একটা সাপেক্ষে আরেকটা বস্তু আমি কনসিডার করলাম হুম। তাই না একটা পি নিছি পি পয়েন্ট নিছি পি পয়েন্টের রেসপেক্টে কি করছি আরো একটা পয়েন্ট নিছি আমরা দেখো একটা পি পয়েন্ট নিছি সেই পয়েন্টের রেসপেক্টে আমি আরেকটা পয়েন্ট নিছি যে একটা সাপেক্ষে আরেকটা কনসিডার করছি আমি এটা বড় ফ্যাক্টর না এটা বড় ফ্যাক্টর না আমার ফ্যাক্টর গুলো হচ্ছে এখানে ডিএল কতটুকু তোমার হচ্ছে ক্ষুদ্রতম অংশটুকু বা ক্ষুদ্রতম লেন্থটা কতটুকু এখানে কারেন্ট কি যাচ্ছে এখানে ডিসটেন্স কতটুকু এখানে ভেক্টর কি আমার কিন্তু ফ্যাক্টর গুলো এখানেই এই দুইটা কোনো ইফেক্ট ফেলবে না আমার আমার ইকুয়েশনে কোনো ইফেক্ট ফেলবে না কারণ যেহেতু এগুলো আমরা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিচ্ছি তাই না ধরে নিচ্ছি কিনা এগুলোর ইফেক্ট পড়বে এর উপরে কোনো পড়বে না বলছে যে এখানে যদি ক্ষুদ্রতম একটা অংশ বা ক্ষুদ্রতম একটা লেন্থ আমি ডিএল ধরে নেই এবং এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহ করে তাহলে এখানে যে প্রসঙ্গ কাঠামোটা আমরা নেব সেখানে যে ম্যাগনেটিক ইন্ডাকশনটা হবে সেই ম্যাগনেটিক ইন্ডাকশনটা হবে ওই লেন্থের সমানুপাতিক কার লেন্থের সমানুপাতিক কারেন্টের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বা স্কয়ারের কি হবে ব্যস্তানুপাতিক হবে এবং ওখানে যে ইউনিট ভেক্টরটা থাকবে তার সমানুপাতিক বা এখানে অ্যাঙ্গেল একটা আছে থিটা কস থিটার ভ্যালু আপাতত হ্যাঁ কস থিটার ভ্যালুটা আমি আপাতত কি ধরে নিচ্ছি 0 ধরে নিচ্ছি কারণ আমরা জানি কস থিটা 0 সমান সমান কি 0 সমান সমান কি কস 0 সমান সমান কত 1 cos 0 সমান সমান 1 তখন থিটা যদি 0 হয় তাহলে এই পয়েন্ট এখানে থাকা আর এখানে থাকার কোনো মধ্যে কোনো পার্থক্য আছে না স্যার কোনো পার্থক্য আছে যদি থিটা 0 হয় আমার না স্যার 1 আচ্ছা তোমাদের এখন ইকুয়েশনটা দেখলে সহজে বুঝতে পারবে যে স্যার আসলে ওখানে তো ফিগারে যদিও এখানে দেখা যাচ্ছে কিন্তু আসলে ফিগারটা ওখানে না এই ফিগারটা আসলে কোথায় এই জায়গাতে কিনা দেখো এখানে যেহেতু আমি কস লিখিনি কস লিখছি আমি কিন্তু ইকুয়েশনটা বলছি যে অ্যাকর্ডিং টু বায়ার্টসাবার্ট ল আমি বলতে পারি যে ম্যাগনেটিক যে ইন্ডাকশনটা পাচ্ছি সেটা কার সমান হবে সেটা হবে আই কারেন্টের সমানুপাতিক সেটা হবে যে দূরত্ব লেন্থটা নেব তার সমানুপাতিক হবে কিনা আমি আর কি বলছি তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলছি কিনা বলছি না জি স্যার আর এখানে যে আরেকটা ভ্যালু আছে এটা হচ্ছে কি যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা কনস্ট্যান্ট নিতে হয় সেই কনস্ট্যান্টের ভ্যালু কিনা এটা জি স্যার আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ স্যার আচ্ছা এখানে দেখো এখন এখানে হচ্ছে ইউনিট ভেক্টর এটা এই কথাগুলো এখন এটা তো বায়ার্টসাবার্ট লটা তো বোঝা গেছে আমার মনে হয় এটা ক্লিয়ার সবাই তো বায়ার্টসাবার্ট ল এটা আমরা এখন জানি এই কথাগুলো আবার এখানে বলে দিচ্ছি এগুলো যেটা আমি বললাম ওই কথাগুলো এখানে বলা হচ্ছে যে পিপি মানে এই দুইটা পয়েন্ট তো যদিও দেখা যাচ্ছে একটু দূরে দেখা যাচ্ছে কি যদিও দূরে কিন্তু আসলে কি সে দূরে এই দুটো কি আসলে দূরে পি এবং পি নট যে পি বারটা দেওয়া হয়েছে এগুলো কি আসলে দূরে যেহেতু কস থিটার ভ্যালুটা আমি কি নিয়েছি থিটার ভ্যালু আমি 0 নিছি কিনা জি স্যার cos 0 এটা বায়ার্টসাবার্ট ল এখন ইন্টিগ্রেশন যদি করি 1 নম্বর ইকুয়েশনের উভয় দিকে তাহলে আমি কি ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি কোনটা ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি কিনা জি স্যার বুঝা গেছে যে মিউ নট আই 4 পাই আইডিএল আর এটা ইউনিট ভেক্টর এখানে হচ্ছে ডিসটেন্স এটা তো আমরা এখন জানলাম আমরা যখন 2 নম্বর ইকুয়েশনটা সলভ করব ম্যাক্সওয়েল তখন আমরা সরাসরি এই ইকুয়েশনটাকে রিকল করব এখান থেকে বুঝা গেছে থার্ড নাম্বার ইকুয়েশন আসি থার্ড নাম্বার ল আসি ফ্যারাডে ল যেটা বেসিক ল
ফ্যারাডে ল বলছে যে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটাকে আমি সলভ করতে পারবো। ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন কি ছিল এটা? তো এখানে ম্যাক্সওয়েলের ফ্যারাডে লটা বলছে যে আমাদের যদি কোনো একটা ক্লোজ একটা ফ্যারাডে লর স্টেটমেন্টটা বলছে যে লাইন ইন্টিগ্রাল, ডিএল দ্বারা তো সাধারণত লাইনে বোঝায়, তাই না? যে ক্লোজ লাইন ইন্টিগ্রাল যেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্লোজ লাইন ইন্টিগ্রালটা কার সমান হবে? রেট অফ চেঞ্জ। এখানে দুইটা মাইনাস চলে আসছে, একটা হবে মাইনাস, একটা হবে, হ্যাঁ এখানে দুইটা মাইনাস হবে না। এখানে মাইনাস একটা হবে, জি স্যার। কারণ রেট অফ চেঞ্জ আমরা জানি যে নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এটা ম্যাগনেটিক ফ্লাক্স জানি কিনা আমরা, বলো তো? এটা ম্যাগনেটিক জি ফ্লাক্স স্যার, জানি না? জি স্যার, ডি। আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটার ক্লোজ লাইন ইন্টিগ্রাল কার সমান হবে? ফ্যারাডে ল কি বলে গেছে? ফ্যারাডে ল বলছে যে আমাদের ক্লোজ লাইনের ইন্টিগ্রেশন, ক্লোজ লাইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্লোজ লাইন ইন্টিগ্রাল কার সমান হবে? ম্যাগনেটিক রেট অফ চেঞ্জ, ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সমান হবে। আমার ল্যাঙ্গুয়েজ কি থেকে থাকে, ল্যাঙ্গুয়েজটা আমার বড় ফ্যাক্টর না, আমি আমার ইকুয়েশনটা কি বলছে ওইটা থেকে আমি কথা বলতেছি। ম্যাগনেটিক ফ্যারাডে লর স্টেটমেন্টটা বলতেছে যে আমাদের ক্লোজ লাইন ইন্টিগ্রাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্লোজ লাইন ইন্টিগ্রাল কার সমান হবে? নেগেটিভ রেট অফ চেঞ্জ ম্যাগনেটিক ফ্লাক্সের, নেগেটিভ রেট অফ চেঞ্জ ম্যাগনেটিক ফ্লাক্স। আর এটা তো অবশ্যই চেঞ্জটা কখন হবে? টাইমের সাথেই তো চেঞ্জ হবে, এই জন্য d∅/dt লেখা হয়েছে, ঠিক আছে না? টাইমের সাপেক্ষেই তো কোনো কিছু চেঞ্জ হয়, টাইম বাদে কোনো কিছু চেঞ্জ হয় নাকি? আছে এরকম কিছু? এরকম কোনো কিছু নাই। এম্পিয়ার্স ল কি বলছে? সেম ভাবে আমি এত কিছু বলার দরকার নেই আমার। এখানে ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা ক্যালকুলেশন করতে পারতেছে কার মাধ্যমে? এম্পিয়ার্স লর মাধ্যমে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি উপরের দিকে, দেখো এখানেও কিন্তু ফ্যারাডে লতেও ই আছে, তার মানে কি ফ্যারাডে লতে ই আছে, আবার ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনে ই আছে, তার মানে সহজেই আমি এখান থেকে কি করতে ক্যালকুলেশন করতে পারতেছি? থার্ড ইকুয়েশন ক্যালকুলেশন করতে পারতেছি। আবার কেন এটা করতেছি? অনেকে বলতে পারে স্যার এটা দ্বারা প্রথমটা কেন ক্যালকুলেশন করলাম না? কারণ এখানে ম্যাগনেটিক ফ্লাক্স আছে, আবার এখানেও তোমার ফ্লাক্স আছে, ম্যাগনেটিক ফিল্ডে আছে কিনা? ফ্লাক্স থেকে তো আমি ফিল্ড বের করতে পারবো, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে পারবো না? পারা যাবে কিনা? যাবে। এম্পিয়ার্স ল এর সাহায্যে আমাদের ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন ক্যালকুলেশন করতেছি। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন ছিল কার্ল অফ এইচ, তোমার এখানে যে কন্ডাক্টিং কারেন্ট ছিল এবং ডিসপ্লেসমেন্ট কারেন্ট ছিল। এম্পিয়ার ল স্টেটমেন্টে কি বলছে? যে ক্লোজ লাইন ইন্টিগ্রালে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটা কার সমান হবে? মিউ নট টাইম যে কারেন্টটা লাইনের মধ্যে দিয়ে ফলো করবে তার সমান। আমাদের যে লাইন নেব একটা কনসিডার করব, সেই লাইনের ক্লোজ লাইন ইন্টিগ্রালেশন ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ডটা কার সমান হবে? এপসিলন মিউ নট টাইম যে কারেন্টটা ওই লাইনের মধ্যে দিয়ে ফলো করবে তার সমান হবে। এখানে মিউ নটটাকে বলা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, কারণ এর একটা নির্দিষ্ট ভ্যালু আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁷ মেবি, এটা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই, তবে এরকমই হবে কিছুটা। ঠিক আছে, এই চারটা বেসিক ল সবাই বুঝতে পারছো তো? জি স্যার। 1 নম্বর ল গাউস লটা কি ছিল? গাউস লটাতে বলা আছে যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে সেটার এপসিলন নট টাইম টোটাল চার্জ পাওয়া যাবে। গাউস লতে এটাই বলছে, তাই না? জি স্যার। আর 2 নম্বর ইকুয়েশনে বায়োট সাভার্ট ল কি বলছে? বায়োট সাভার্ট ল বলছে যে কোনো একটা তোমার লেন্থের ভিতর দিয়ে যদি কারেন্ট ফলো করে তাহলে ওখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কার সমান হবে? লাইনের সমানুপাতিক, তাই না? লেন্থের সমানুপাতিক, কারেন্টের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এটা বলে দিচ্ছে কিনা বায়োট সাভার্ট? বলছে না? এবং অ্যাঙ্গেলের সমানুপাতিক। আবার আমরা আসলাম গাউস ল না, তোমার হচ্ছে ফ্যারাডে লর ক্ষেত্রে আমরা কি দেখলাম? যেখানে ক্লোজ লাইন ইন্টিগ্রালে যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা কার সমান হবে? ম্যাগনেটিক রেট অফ চেঞ্জ, তোমার রেট অফ চেঞ্জ নেগেটিভ রেট অফ চেঞ্জ ম্যাগনেটিক ফ্লাক্সের সমান হবে। আর 4 নম্বরে আমাদের দেখলাম এম্পিয়ার্স লতে দেখলাম যে ক্লোজ লাইন ইন্টিগ্রালে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেটা কার সমান হবে?
এপসিলন নট টাইম mu যে কারেন্টটা থ্রো হবে ওই পাতের মধ্যে দিয়ে, ক্লোজ পাথটার মধ্যে দিয়ে, তার সমান হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আর আমরা এটাতে না থাকি, আমাদের এখন ফার্স্ট ইকুয়েশনটা ডেরাইভ করব। ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা কিভাবে ডেরাইভ করে এটা আমরা এখন দেখব। তো কিভাবে ডেরাইভ করব, আমরা স্টেটমেন্টটা আগে দেখি। আমরা স্টেটমেন্ট দেখতেছি যে এপসিলন নট টাইম, কত টাইম? কারণ আমরা গাউস ল থেকে এটা ক্যালকুলেশন করব। তো গাউস লতে আমরা দেখছিলাম যে এপসিলন নট টাইম কার সমান? ইলেকট্রিক ফিল্ড, যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির টাইম, এত সময় না, এত টাইম হবে না, এটা ইনটু এইটা, এর 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 কি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ছিল কিনা? ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ছিল না। অ্যাকর্ডিং টু যদি আমি গাউস ল বলি, এখানে আমি ওইভাবে লিখি নাই, এখানে আমি কিন্তু ওইভাবে লিখি নাই, তোমরা এইভাবে বলে দিতে পারো যে অ্যাকর্ডিং টু গাউস ল, ওইভাবে বলে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি সরাসরি এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা, এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা অ্যাকর্ডিং টু গাউস ল যদি আমি বলি? জি স্যার। এখানে হয়তো অনেক কিছু লিখছে, আমার এত কিছু লেখার দরকার নেই, আমি সরাসরি লিখবো অ্যাকর্ডিং টু গাউস ল। এটা লিখতে পারি, 1 নম্বর ইকুয়েশনটা লিখতে পারি। জি স্যার। আচ্ছা, এটা যেহেতু লেখা যায়, আমি এখানে ধরে নিচ্ছি যে আমার সারফেসটা হচ্ছে এস, যেহেতু সারফেস সাধারণত এস দ্বারাই রিপ্রেজেন্ট করা যায়। আবার কেউ এখানে দেখো ইন্টিগ্রেশনের নিচে সাফিক্স হিসেবে এস ব্যবহার করতে পারো যখন সারফেস ইন্টিগ্রেশন হবে। যখন লাইন ইন্টিগ্রেশন হবে তখন এখানে এল দিতে পারো। যখন এখানে ভোলাম ইন্টিগ্রেশন হবে, ক্লোজ ইন্টিগ্রেশন, তখন এখানে ভি দিতে পারো। এটা ব্যবহার করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কারণ আমি কি এই দিকের যে কতটুকু পরিবর্তন হচ্ছে এটা দ্বারা সহজেই বুঝতে পারবো, তাই না? ইউজ করে কখন? দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে এপসিলনটা হচ্ছে কি পারমিটিভিটি ফ্রি স্পেসের, এর ভ্যালু তো আমরা সবাই জানি, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করার সময় লাগবে। তাহলে এক নম্বর ইকুয়েশনটা আমি কোথা থেকে পাচ্ছি? অ্যাকর্ডিং টু গাউস ল থেকে পাচ্ছি। এবার আমরা আসি গাউস ল থেকে, যেহেতু এটা জানি, আবার এটা বলা হচ্ছে এপসিলন নট ফ্রি স্পেসের জন্য কি? এপসিলন নট ফ্রি স্পেসের জন্য কি তোমার ডি ইকুয়াল টু ফ্রি স্পেসের জন্য ডি ইকুয়াল টু, এটা আমরা জানি কিনা? ডি ইকুয়াল টু এপসিলন নট ডি যখন ফ্রি স্পেসের জন্য পারমিটিভিটি হবে, এটা আমরা জানি কিনা? জি স্যার। এটা আমরা জানি। জি স্যার। আচ্ছা, এটা আমরা জানলে কি আমরা এটা এখানে লিখে দিতে পারি? এটা এটা তো আমরা জানি। তাহলে এই ভ্যালুটা আমি কি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলে এরকম ইকুয়েশনটা আসে না? দেখো তো, এখানে ছিল এপসিলন নট, এখানে ছিল ই, এপসিলন নট ইনটু ই সমান সমান আমরা ডি লিখতে পারি, জি স্যার। লেখা যায় তো? জি স্যার। আচ্ছা, দেয় মানে এই ভ্যালুটা আমি সরাসরি এখানে রিকল করে বসাই দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা দেখি, এটা তো আমার গেল কি সারফেস ইন্টিগ্রেশন, এটা সারফেস ইন্টিগ্রেশন কিনা? এস যেহেতু আছে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন আছে কিনা? বললাম এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি বললাম যে এটা সারফেস ইন্টিগ্রেশনে আমার চার্জটা কি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এটা না, আমার হচ্ছে এবার ভলিউমের ক্ষেত্রে যদি চার্জটা ডিস্ট্রিবিউট হয়। দেখো তোমরা হচ্ছে গাউস ল এর আরেকটা অংশ ছিল, এখানে এই পার্ট ছিল, আমি কিন্তু ভি ধরে নিয়েছিলাম কোথায়, এই যে ভলিউমের ক্ষেত্রেও ক্যালকুলেশন করছিলাম, মনে পড়ে এই জি ভি। আবার আমরা তোমার হচ্ছে এটাও জানি, তোমার এটা যদি ভলিউমের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন হয়, তখন আমাদের কি এইটা জানি কিনা যে চার্জটা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট হচ্ছে কোথায়, আমার কোন একটা চার্জ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউট হচ্ছে কোন একটা ভলিউমের মধ্যে, সেই ভলিউমটা আমার এখানে কত দেওয়া আছে? ভি। এবং চার্জটা এখানে কি দেওয়া আছে? চার্জ ডেনসিটিটা কি দেওয়া আছে? রো। তাহলে টোটাল ওই ভলিউমের মধ্যে টোটাল চার্জ কি হবে? টোটাল চার্জ ইকুয়াল টু কি আমি এটা লিখতে পারি না যে টোটাল চার্জ ইকুয়াল টু, যেহেতু চার্জ ডেনসিটি এটা না, আমার চার্জ ডেনসিটি এটা হলে টোটাল চার্জ আমার কি কিউ না? জি স্যার। মানে এই টোটাল অংশটুকুই তো এটা, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, সেই অংশটুকুকে টোটাল করলে তো কিউ চার্জ পাবো, আমি পাবো কিনা? বোঝা যাচ্ছে কিনা? এইটা বুঝতে পারছো? স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, এটা আরেকবার বলবো, তাই না? তুমি এখানে টোটাল চার্জ কি ধরে নিছো? লেট কিউ বি দা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ধরে নিছো কিনা? জি স্যার। আচ্ছা, এটা টোটাল চার্জ ধরে নিছো, কোনো একটা ভলিউম ধরো আর কোনো একটা সারফেস ধরো, আবার এখানে ধরে নিছো যে টোটাল ভলিউমের মধ্যে এই চার্জটা, ভি এর মধ্যে এই চার্জটা, টোটাল ভলিউমের মধ্যে এটা চার্জ কিনা? জি স্যার। আর চার্জ ডেনসিটি ঘনত্ব বলতে কি বোঝায়?
মনে করো দিনাজপুরে লোকজন বাস করে 5 লক্ষ, হুম। পাঁচ লক্ষ লোক বাস করে। দিনাজপুর বাদ দিলাম, হাজিদানেশে স্টুডেন্ট আছে 11,000, তাই না? জি তো স্যার। 11,000 হলে এর ঘনত্ব কিরকম হবে? এর এরিয়া মনে করো 80 একর। বেশি, ঘনত্ব বেশি স্যার। আমি ঘনত্ব বেশি কথা বলি নাই, ঘনত্ব বেশি কথা বলি নাই। 11,000 স্টুডেন্ট আর ধরে নয় 100 একর জমি আছে, তাহলে পার স্কয়ার ফিটে স্টুডেন্ট কতজন করে বসবাস করতেছে, না পার একরে? 110। 110। 110 জন করে। তার মানে কি ঘনত্ব আমার কি আসতেছে 110, মানে রোটা এখানে আমার আসতেছে কি, রোটা কত এখানে? হাজিদানেশটা যদি ভলিউম ভি হয়, কিউটা যদি তোমার হচ্ছে 11,000 হয়, আর রোটা তাহলে 110 হচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ জি জি স্যার। স্যার। বুঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তাহলে এই ইকুয়েশনটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি যে কথাটা বললাম। হুম হুম। এখানে জি যদি স্যার। কিউটা আমার 11,000 স্টুডেন্ট হয়, ভিটা আমার হচ্ছে হাজিদানেশকে রিপ্রেজেন্ট করে, তাহলে রোটা হচ্ছে আমার 110। যেহেতু ঘনত্ব ঘনত্ব তো এইভাবে বের করে কিনা, টোটাল স্যার। অ্যামাউন্টকে টোটাল এরিয়া দ্বারা, টোটাল ভলিউম দ্বারা, যেহেতু ঘনত্ব তখনই আসবে মানে তখন এখানে হচ্ছে কি 3 ডাইমেনশন, মানে ভলিউম থাকবে এখানে, তাই না? এখানে তখন সারফেস থাকবে না, ঘনত্ব কিন্তু ওই সময় আসে। জি স্যার। তাহলে রো সমান সমান এই ইকুয়েশনটা বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের 1 নম্বর ইকুয়েশনটা মনে আছে? 1 নম্বর ইকুয়েশনটা এই যে দেখো, ভেঙে জি স্যার। এই যে এটা নিয়ে আসছে লাস্টে, ফাইনালি এটা আসছে না আমাদের, জি স্যার। ফাইনালি D এটা into আসছে। ds. এখন কিউ এর ভ্যালুটা আমি কি পেলাম, ইন্টিগ্রেশন রো ডিভি পাইছি কিনা? ভলিউম কিউ এর করার। ভ্যালু, হ্যাঁ কি এর ভ্যালুটা আমি ইন্টিগ্রেশন রো ডিভি পাইছি। তাহলে ইন্টিগ্রেশন রো ডিভি তে কিউ এর ভ্যালুটা আমি যদি এখানে বসাই দিই, তাহলে আমার ফাইনালি এইরকম ভ্যালুটা আসে কিনা দেখো তো। জি স্যার। আসে? জি। আমি যদি কিউ এর ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশনের রাইট সাইডে পুট করি, তাহলে এরকম আসে না? জি স্যার। আচ্ছা, সবাই এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারলে দেখো, আমি এখন এইটাই করলে এটা ঠিক আছে, আমি এটা মানতেছি, বাট একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইন্টিগ্রেশনটা হয়েছে সারফেসের, আর এখানে ইন্টিগ্রেশনটা হয়েছে ভলিউমের। ভলিউমের। দুইটা জিনিস আমি ক্যালকুলেশন করে আমার যে ডিজায়ারেড আউটপুট সেটাতে আসতে আমি পাবো না। হয় এটাকে আমাকে এসে নিয়ে আসতে হবে, সারফেস ইন্টিগ্রেশনে নিয়ে আসতে হবে, অথবা এই সারফেস ইন্টিগ্রেশনটাকে আমাকে কি করতে হবে, ডিভি। ভলিউম ইন্টিগ্রেশনে নিয়ে ভলিউমে যেতে হবে। আনতে হবে। তখনই না আমি ক্যালকুলেশন করতে পারবো, একই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাই না? হয় তুমি এই ফরম্যাটে আসো, 2 নম্বর ফরম্যাটে আসো, অথবা 2 নম্বর ফরম্যাটে তুমি 1 নম্বর ফরম্যাটে আসো, যে কোনো একই ফর্মুলায় নিয়ে আসতে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এটা ক্যালকুলেশন করার জন্য অবশ্যই আমাকে স্টোক থিওরামকে অ্যাপ্লাই করতে হবে, বা ডাইভারজেন্স থিওরাম ব্যবহার করতে হবে। স্টোকস থিওরামটা পরে, এরপরে ডাইভারজেন্স, অ্যাকর্ডিং টু ডাইভারজেন্স থিওরাম সমান সমান আমরা আবার এটা জানি যে ইন্টিগ্রেশন ডিডিএস সমান সমান আমি ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু যে ডাইভারজেন্স ডি, ডাইভারজেন্স যেহেতু ডাইভারজেন্স বলা হয়েছে, ডাইভারজেন্স ডি ডিভি লিখতে পারি। মানে সারফেস ইন্টিগ্রেশনে যখনই তুমি ভলিউম ইন্টিগ্রেশনে নিয়ে যাবে, তখন ওখানে একটা ডাইভারজেন্স বসাইতে হবে। বুঝা গেছে? কোন জি একটা স্যার। সারফেস ইন্টিগ্রেশনকে যখন ভলিউম ইন্টিগ্রেশনে নিয়ে যাবা, তখন অবশ্যই সেখানে ডাইভারজেন্স ব্যবহার করতে হবে। বুঝতে পারছো কিনা? মেজর কথা হচ্ছে এটা মুখস্থ করে লাভ নাই, খালি এতটুকু মাথায় রাখতে হবে যে সারফেস ইন্টিগ্রেশনকে যদি আমি কনভার্ট করে ভলিউম ইন্টিগ্রেশন নিয়ে যাই, তাহলে ওখানে অবশ্যই ডাইভারজেন্স থিওরাম ব্যবহার করতে হবে। ডাইভারজেন্স থিওরাম বলতে এই যে এটা, এই আমি বক্স দ্বারা দেখাই দিচ্ছি। জি বুঝা স্যার। গেছে? জি স্যার। তাহলে আমি 5 নম্বরে ভ্যালু পাইলাম, এই যে এটার ভ্যালুটা পাইলাম, যেটা এটা যদি এই ভ্যালুটার কি পাইছে, এই দিকের অংশটুকু পাইছি না, এটা যদি আমি এই যে এটাতে বসাই দিই, আগেরটাতে বসাই দিই, এখানে বসাই দিই, এখানে, তাহলে এরকম আসে কিনা দেখো তো, আসে? জি স্যার, লেফট সাইডে তখন বসে দিন। হ্যাঁ, তখন এইদিকেও আমার ভলিউম ইন্টিগ্রেশন, এইদিকেও এদিকে ভলিউম ভলিউম। ইন্টিগ্রেশন। এখন কি কাটাকাটি করা যাবে? জি স্যার। স্যার এখন যাবে। কাটাকাটি, হ্যাঁ কাটাকাটি করলে কি আমাদের ফাইনালি কি এই ইকুয়েশনটা আসে কিনা দেখো তো। হ্যাঁ স্যার। আর একটু মডিফাই করছি, মানে এখান থেকে একটু মডিফাই করে নিচ্ছি, ফাইনালি কি এই ইকুয়েশনটা আসে কিনা? হ্যাঁ স্যার। আসে? হুম। হুম। জি স্যার। তাহলে আমাদের কি পুরো ডিজায়ারেড আউটপুট চলে আসছে? জি স্যার। তাহলে এটাকেই আমি বলবো ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশন। বুঝতে পারছো তো?
তো এইভাবে হচ্ছে অন্যান্য থিওরাম গুলো বা অন্যান্য ফিল্ড ইকুয়েশন গুলো আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, আমরা হচ্ছে মনে